সুপ্রিয় দর্শক মন্ডলী, আপনারা বিশ্বের যে যেখানে বসে আমাদের এই বিশ্লেষণধর্মী অনুষ্ঠান আজকের সমীকরণ দেখছেন, আপনাদের সবাইকে সাদর সম্ভাষণ জানাচ্ছি। আমি ইকবাল কবির, কানাডা থেকে। আপনারা জানেন, বাংলাদেশে সাম্প্রতিক যে ঘটনাবহুল আলোচিত বিষয়গুলি সামনে এসছে, তার মধ্যে এখন যেটা আমরা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে বাংলাদেশে মানবাধিকার চরমভাবে লঙ্ঘিত হয়েছে। এবং এটাকে একটি গণহত্যা বলছেন বিভিন্ন মিডিয়া, বিভিন্ন দেশ। এ বিষয়ে আলোচনার জন্য আমাদের সঙ্গে আজকে সংযুক্ত রয়েছেন ডক্টর হাসানাত হুসেইন। ডক্টর হাসানাত হুসেইন এমবিই। এমবিইটা হচ্ছে মেম্বার ফর দ্য ওয়ার্ল্ড অফ ব্রিটিশ এম্পায়ার। উনি ব্রিটিশ গভর্নমেন্টের মিনিস্ট্রি অফ এডুকেশনের কনসালটেন্ট অ্যাডভাইজার হিসেবে আছেন। একজন প্রাক্তন প্রফেসর, ঢাকা বিশ্ববিদ্যালয়ে। উনি জড়িত আছেন ভয়েস ফর গ্লোবাল বাংলাদেশি প্রেসিডেন্ট, ভয়েস ফর জাস্টিস ওয়ার্ল্ড ফোরামের কনভেনর। অত্যন্ত যোগ্য একজন ব্যক্তি। এবং আজকের এই মূল্যবান আলোচনায় আপনাদের স্বাগত জানাচ্ছি আরেকবার। আমি ইকবাল কবির, সাথে সাথে স্বাগত জানাচ্ছি জনাব হাসানাত হোসেন। স্যার, আপনাকে স্বাগত। ধন্যবাদ আপনাকে এবং আপনার শ্রোতা মণ্ডলী সবাইকে। স্যার, আপনি জানেন যে সম্প্রতি বাংলাদেশে মানবাধিকার চরমভাবে লঙ্ঘিত হয়েছে। বিভিন্ন মিডিয়া এসছে, গণহত্যা সংঘটিত হয়েছে এটা বলছে জাতিসংঘ। তারা বলছে যে তাদের হিসাব মতে 650 জনের উপরে তাদেরকে বিভিন্নভাবে হত্যা করা হয়েছে। এবং অসমর্থিত একটি সূত্র বলছে যে এই মৃতের সংখ্যা বা হত্যার সংখ্যা হাজারের উপরে। কারণ প্রতিদিন এখনো নতুন করে মৃত্যুর সংবাদ আসছে। সো এরকম একটি অবস্থার মধ্যে দিয়ে এই যে যে দায় বাংলাদেশের বিভিন্ন জায়গাতে মামলা হচ্ছে, এবং এই মামলা অর্থাৎ এই গণহত্যার দায় কি আহ, সাবেক সরকার অর্থাৎ আওয়ামী সরকার এড়াতে পারবে কিনা, আপনার কি মনে হয়? ধন্যবাদ আপনাকে। আপনি বলছেন বাংলাদেশে মানবাধিকার লঙ্ঘিত হয়েছে। সেটা ইদানিংকার যে ছাত্র সমাজ আমাদেরকে নতুন করে বাঁচবার আশা দেখিয়েছে, সেই প্রেক্ষিতে আপনি বলছেন। কিন্তু আমি বলছি যে গত 17 বছর বা তারও বেশি সময় ধরে বাংলাদেশে হিউম্যান রাইটস ভায়োলেটেড হচ্ছে এবং বহুবার আমরা এর প্রতিফলন দেখেছি। বিশেষ করে গত 16 বছর আওয়ামী সরকারের শাসনামলে আমাদের যেসব কারণে আমরা মুক্তিযুদ্ধে গিয়েছিলাম ৭১-এ, জনগণের মুখে হাসি ফোটাবার জন্য, স্বাধিকার দেওয়ার জন্যে, মানুষের যাকে ইচ্ছা তাকে ভোটাধিকারের জন্যে, সেই জন্যই আমরা যুদ্ধে গিয়েছিলাম। সেই সময় আমি তরুণ ঢাকা ইউনিভার্সিটির লেকচারার ছিলাম। কাজেই আমি জানি আমরা কিসের জন্যে মুক্তিযুদ্ধে, একটা সুন্দর বাংলাদেশ গড়ব বলেই আমরা যুদ্ধে নেমেছিলাম। তার 50 বছর 52 বছর পরে যে কাণ্ডটি হলো, এটা যদি সাম আপ করি, গত 17 বছর যে অন্যায় হয়েছে, হিউম্যান রাইটস ভায়োলেটেড হয়েছে প্রতি পদে, এর দায়ভার শুধু এই বিগত সরকার হাসিনা সরকারকে তো নিতেই হবে। তার সঙ্গে আমরা যারা জড়িত আছি, বাংলাদেশের সিভিল সোসাইটি হ্যাজ টার্নড ইটসেলফ টু এ স্পাইনলেস সোসাইটি। অন্যায়কে অন্যায় বলার অধিকার যদি মানুষ হারিয়ে ফেলে, তাহলে এই অবস্থা দাঁড়ায়। যেখানে গত জানুয়ারি ইলেকশন মনে হচ্ছে আরো 5টি বছর এই স্বৈরাচারী সরকার জনগণের উপরে দাঁড়িয়ে থাকবে, আর আমার দেশের কিছুই করা যাবে না। কোটার নামে ছাত্ররা দাঁড়িয়েছিল, সেই কোটা বিভিন্নভাবে প্রতিফলিত হয়েছে। ডিস্ট্রিক্ট কোটা থেকেও দলীয়করণ করা হয়েছে। আমার এত সুন্দর একটা ইউনিভার্সিটি, অক্সফোর্ড অফ দি ইস্ট, দলীয়করণ করা হয়েছে। জুডিশিয়ারি দলীয়করণ করা হয়েছে। পুলিশ বাহিনীকে দলীয়করণ করে একেবারে নিম্ন স্তরের পর্যায়ে পৌঁছে দিয়েছে। সেনাবাহিনীতেও তাই। আরো 5টি বছর থাকলে এই দেশটির যে উদ্দেশ্যে আমরা মুক্তিযুদ্ধে গিয়েছিলাম সেটা সম্পূর্ণভাবে মুছে যেত। সম্পূর্ণ অলৌকিকভাবে এই আমাদের ছাত্ররা, স্কুল কলেজ ইউনিভার্সিটির ছাত্ররা বুক পেতে সাহসের সঙ্গে দাঁড়িয়ে আমাদেরকে দেখিয়ে দিয়েছে, সাবাস বাংলাদেশ। আজকে আমি বাংলাদেশের বাইরে, যেটা সেকেন্ড ক্যাপিটাল অফ বাংলাদেশ, আমি লন্ডনে থাকি, ওখানে পড়াই। আপনি বলেছেন আমি ব্রিটিশ গভর্নমেন্ট মিনিস্ট্রি অফ এডুকেশন ডিএফইএস এর অ্যাডভাইজার কনসালটেন্ট হিসেবে কাজ করি, স্কুল কলেজ ইন্সপেক্ট করি। আমি
সারা জীবন শিক্ষকতা করেছি। এটা আমার 52 বছর শিক্ষকতা। তার মধ্যে ঢাকা ইউনিভার্সিটিতে আমি হলের চার্জও ছিলাম। পিএইচডি করে ফিরে গেছি। আমি জানি একজন অভিভাবক তার বাচ্চাকে যখন হলে নিয়ে আসতেন, প্রভোস্ট বা হাউস টিচারের হাতে তুলে দিতেন, সেটা রোকেয়া হল হোক, আমাদের সময় রোকেয়া হল ছিল, এখন তো মেয়েদের আরো হল হয়েছে, বা ঢাকা হল হোক, বা যেটা এখন শহীদুল্লাহ হল হয়েছে, বা ইকবাল হল হোক, যেটা সার্জেন্ট জহুরুল হক হয়েছে, বাবা তুলে দিতেন যে স্যার আমার বাচ্চাটাকে, আমার মেয়েটাকে, আমার ছেলেটাকে আপনাদের হাতে দিলাম, 3 বছর পরে, 4 বছর পরে ফিরিয়ে দেবেন। সেইখানে বুয়েটের মতো জায়গায় একটি ছেলে কি লিখেছে তাকে সারা রাত পিটিয়ে মারা হলো। একটা প্রভোস্ট হাউস টিচারের দায়িত্ব নিলেন না। আমি বিদেশে মাস্টারি করি, ঢাকা ইউনিভার্সিটির মাস্টার। আমি আলতাবালি পার্ক আমাদের লন্ডনের শহীদ মিনারে দাঁড়িয়ে জুম্মা নামাজের প্রতিবাদ করেছিলাম, একজন অভিভাবক হিসেবে, একজন মাস্টার হিসেবে, একজন হাউস টিচার হিসেবে। কারণ আমি জানি যে বাবা তার ছেলে হারিয়েছে, তার মর্মবেদনা কোথায়। আমার নিজেরও ছেলে মেয়ে আছে, আপনাদেরও আছে। সেই ঘটনা থেকে আমরা পিলখানা হত্যা দেখেছি। আমাদের যে জাতীয় গৌরব ছিল সেনাবাহিনীকে, সেখানে চৌকস অফিসার, সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারে একদিনে এত অফিসার মারা হয়নি, সেটা আমরা দেখেছি। সেই আর্মিতে যারা পরে ছিলেন তারাও ছিটেফোঁটা দাঁড়াবার চেষ্টা করেছিলেন, তাদেরকে বিদায় করে তাদের জায়গায়ও দলীয়করণ করা হয়েছে। কাজে আর্মিটাকেও নষ্ট করে দেওয়া হয়েছে। পুলিশ বাহিনীর কথা তো আমরা জানি। সেই পরম্পরা ধরে কাস্টডিতে মুস্তাক সাহেবকে কাস্টডিতে মারা হয়েছে, জার্নালিস্ট মুস্তাক সাহেবকে। 13 জন হাই কমিশনার অ্যান্ড অ্যাম্বাসেডার্স, তারা হিজিবিজি হাই কমিশনার অ্যান্ড অ্যাম্বাসেডার ছিলেন না। তারা ছিলেন বাংলাদেশে নিযুক্ত ব্রিটিশ হাই কমিশনার, আমেরিকান অ্যাম্বাসেডার, জার্মান অ্যাম্বাসেডার, ফ্রেঞ্চ অ্যাম্বাসেডার। এরা কোনো ফিজির হাই কমিশনার নন। তারা প্রতিবাদ করেছিলেন। আপনারা জানেন সরকারের প্রচ্ছন্ন ইঙ্গিত না থাকলে একটা হাই কমিশনার বা অ্যাম্বাসেডার করতে পারেন না। 13 জনের স্বাক্ষরিত আছে যে কাস্টডিতে মোস্তাক কিভাবে মারা যায়, অথচ আমাদের সিভিল সোসাইটি চোখ বন্ধ করেছিলেন। বারবার অন্যায় হয়েছে, আবরারকে মারা হয়েছে, এরকম অসংখ্য খুন, হত্যা, গুম করা হয়েছে। সিভিল সোসাইটি চোখ বন্ধ করেছিলেন, সাংবাদিকরা চোখ বন্ধ। এই বিভীষিকা যদি আরো 5 বছর চলতো, বাংলাদেশ নামক একটা দেশ বিলীন হয়ে যেত। সেই অবস্থা থেকে কারা আমাদের উদ্ধার করেছে? যখন সব আশার আলো নিভে গিয়েছিল, তখন এই কোমলমতি বাচ্চারা দাঁড়িয়েছিল, কোটা সংস্কারে তারা প্রতিবাদ করতে গিয়েছিল। একজন প্রাইম মিনিস্টার, তার নাতির সমান এরা, তাদের বাবা মারই তখন জন্ম হয়নি 72 সালে, আমরা যখন ইয়াং ছিলাম। তাদেরকে টিটকারি করে, প্রহসন করে, মিমিকিং করে বলল রাজাকারের বাচ্চা। সেটাকেও তারা ঘুরিয়ে দেওয়ার চেষ্টা করল, কিন্তু বাচ্চাগুলো বুক পেতে দাঁড়িয়েছিল। প্রথমে মন্ত্রী মিনিস্টাররাও একেবারে ইররেসপন্সিবল রিমার্ক করে ওদের ছাত্রলীগ গুন্ডা বাহিনীকে লিলিয়ে দিল। বাচ্চাগুলোকে চাপাতি, রিভলভার, পিস্তল দিয়ে কুপোকাটা করলো। আমাদের কোনো পলিটিক্যাল লিডার তাদের সামনে দাঁড়াননি, তারা পেছনে হটেনি। যখন হটেনি তখন তারা পুলিশ বাহিনী, সেই পুলিশ বাহিনীকে আজকে আপনারা বলেন পুলিশ লীগ। এদেরকেও কোটা সিস্টেমে যত গুন্ডা পান্ডা, পুলিশ হতে গেলে কিছু তো ট্রেনিং লাগে, কাকে ধরতে হবে, কাকে সমীহ করে। আমরা ব্রিটেনে শিখেছি পুলিশ আপনাকে থামিয়ে স্যার বলবে, তারা পাবলিক সার্ভেন্টস। কিন্তু গত 17 বছরে আমলাদের বানিয়ে দেওয়া হয়েছে, তারা ভুলে গেছেন তারা জনগণের সেবক। সরকার আসবে যাবে, কিন্তু তারা থাকবে। সেই আমলারাও একেবারে স্পাইনলেস, এবং তারাই দেশটার সর্বনাশ করেছেন। কাজে আপনি দায়বদ্ধতার কথা বলছেন, শুধু হাসিনা নন, হাসিনার সঙ্গে তার সঙ্গভঙ্গ। এই যে আপনি বলছেন 600, 700, 1000 হতে পারে একটা বাচ্চা। আগেকার সময় তো আমার বাবা মার, আমাদের 7 ভাই বোন ছিল। আপনাকে একটা সাধারণ কথা বলছি, আমাদের যখন পাকিস্তান হানাদার বাহিনী অ্যাটাক করলো, আমরা পালিয়ে দিশা পাচ্ছি না। আমার সবচেয়ে ছোট বোন বলতো আর্মি আসলে বড় ভাইয়াকে দিয়ে দিব, আমাকে দিয়ে দিব। তারপরে 3 মাস পরে আবার আসলে মেজো ভাইয়াকে দিয়ে দিব, আবার আসলে সেজো ভাইয়াকে দিব, লাল ভাইয়াকে দিব, ছোট ভাইয়াকে দিব। তারপরে বলে ততদিন দেশ স্বাধীন হয়ে যাবে। আচ্ছা, আচ্ছা। তখন তো বাবা মার
এখনকার বাবা মাদের একটা দুটো বাচ্চা হয়, একটা মেয়ে ইউনিভার্সিটি পড়ছে, ঠাকুরগাঁও কলেজে পড়ছে, একটা ছেলে, তাকে দাঁড়িয়ে পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জে গুলি করছে। এটা কি আমাদের পুলিশ, নাকি আমাদের পুলিশের ছদ্মবেশে আরো কারো? এগুলো আমরা বিলেত থেকে দেখেছি। আমাদের বুক, বিশেষ করে আমি মাস্টার, আমি অভিভাবক, আমি পিতামাতা। আমি মনে করি দায়বদ্ধতা শুধু হাসিনা এবং তার সাঙ্গপাঙ্গ এরা নয়, সঙ্গে যে সিভিল সোসাইটি। আমাদের সংস্কার করতে হবে, প্রত্যেকটা রাষ্ট্রীয় সংস্কার হতে হবে। সব জায়গায় খুনে ধরে পচে গেছি আমরা। যারা বাবা-মা বুকে হাত দিয়ে এখনো যারা বলছেন আওয়ামী লীগ নামক জিনিসটি আবার আসবে দেশে, তারা কি নিজেদের বিবেচনা, বিবেক, কনসিয়াসনেস হারিয়ে ফেলেছেন? এতগুলো বাচ্চা অকাতরে জান দিল, একটা পলিটিক্যাল পার্টি তাদের সামনে দাঁড়ায়নি। তারপরে আনা হলো র‍্যাব, তাতেও দমানো যায়নি। তারপরে আনা হলো আর্মি। সেই আর্মির মধ্যে কিছু ভালো মানুষ তো ছিলেন। ওর মধ্যে যার ফলে বিজেপি আজকে এই আসছে। অবস্থায় দাঁড়িয়েছে। কাজেই দায়বদ্ধতা এন্টায়ার বাংলাদেশের মানুষের, এবং আমরাও যারা প্রবাসী, প্রবাসী থেকে আপনারা যদি আমাদের কথা বলেন, ১,৫০,৬০,০০,০০০ লোক আমরা। আমাদের মধ্যে আমাদের মানুষগুলোই তাদের খেটে খাওয়া 100% অ্যান্ড 110% উপরি পাওনা দেশে পাঠিয়েছে বলে বাংলাদেশ এই হাসিনা সরকারের আন্ডারে শ্রীলঙ্কা হয়নি। একমাত্র প্রবাসীদের কারণে। নট বাই গার্মেন্ট ইন্ডাস্ট্রি। গার্মেন্ট ইন্ডাস্ট্রির 50% কাঁচামাল আপনারা খুব ভালো করে জানেন, আমি বাইরে থাকি। তারপরে জেনেভা ব্যাংকে, সুইস ব্যাংকে টাকা জমা রাখতে হবে। গত ২ দশকে দেখবেন বাংলাদেশ নামক ক্ষুদ্র একটা দেশের সবচেয়ে বড় ইনভেস্টমেন্ট এসছে সুইস ব্যাংকে বাংলাদেশ থেকে। এইসব জনগণের পয়সা পাচার করেছেন যারা, তাদের কি বিবেক বলে একটা জিনিস নাই? আমাদের দেশে মানুষ খেতে পায় না। তারা 10% মানুষ, প্রধানমন্ত্রী বলছে, এই সেই প্রধানমন্ত্রী যে দেশের জন্য আমরা এত কষ্ট করেছিলাম। বলছে তার পিওন নাকি ৪০০ কোটি টাকা তার হেলিকপ্টার আছে। হোয়াট এ নিজের ফার্স! তো নিজের উদ্ধৃতি। বাংলাদেশের যে ১৮ কোটি ১৭ কোটি মানুষ আছে, আমরা কোথায় গেলাম? আমাদেরকে কে পথ প্রদর্শন করলো? ওইসব বাচ্চা। কাজেই তারাই আমাদের পথ নির্দেশনা দিয়েছে। তারা আমাদের ২য় স্বাধীনতা এনে দিয়েছে। তারাই আমাদের পার্লামেন্টে যাবে যদি ইলেকশন দিতেই হবে sooner or later। তারা যাবে, তারুণ্য পথ তারা দেখাবে। বাংলাদেশ ছোট দেশ না। বাংলাদেশের স্থান এই ৫ই অগাস্টের মাধ্যমে পৃথিবীর বুকে জায়গা করে নিচ্ছে। পৃথিবীর ইউনিভার্সিটি, আমি ইউনিভার্সিটি ইন্সপেক্ট করি, কলেজ তাদের বুকে বাংলাদেশের স্থান অনেক উপরে চলে গেছে। গত ১৭ বছরে যে নিম্ন লোয়েস্ট অফ দি লোয়েস্ট ক্যাডারে বাংলাদেশ পৌঁছেছিল, একটানে আমাদের বাচ্চাগুলো আমাদেরকে সেই মহিমান্বিত জায়গায় পৌঁছে দিছে। ওটা আমাদের রিটেইন করতে হবে। উই হ্যাভ টু লিভ আপ টু দ্যাট এক্সপেকটেশন। এবং তাদের মধ্যে ২ জনকে ইন্টারিম সরকার নিয়েছে বলে যারা কথা বলছেন তাদের আমি স্মরণ করিয়ে দিয়েছি। তাদের জন্যই আজকে আমরা বুক ফুলে হাঁটতে পারছি। ব্রিটিশ ইউনিভার্সিটি গুলার ছাত্ররা বলছে, "লোক, বাংলাদেশ নামক একটা দেশের ছাত্রগুলো কি করে এই যুগে এটা হতে পারে? ইটস এ লেসন ফর পাকিস্তান, ইটস এ লেসন ফর আদার কান্ট্রি, ইটস এ লেসন ফর ওয়েস্টার্ন কান্ট্রিজ যে নতুনের যুগ শুরু হয়েছে। আমাদের পার্লামেন্টে এই নতুনরা আসবে, নতুন দিক নির্দেশনা দিবে।" দায়বদ্ধতা আমাদের সেইসব সিভিল সার্ভেন্ট, সেইসব সিভিল সোসাইটির মানুষ, সেইসব সাহিত্যিক, সেইসব বুদ্ধিজীবী যারা নিজেদেরকে বুদ্ধিজীবী বানান, লজ্জা হওয়া উচিত। shame on you যে বাংলাদেশে ১৭ বছর অন্যায় হয়েছে, অত্যাচার হয়েছে, গুম হয়েছে, হত্যা হয়েছে। আপনারা মুখ ফুটে কথা বলেননি। কিসের জন্য? আপনাদের ছেলেমেয়েরা তো সব বড় হয়ে গেছে, বিদেশে পাঠিয়েছেন। দেশের জনগণের টাকায় বিদেশে পাঠিয়েছে। এখনো মরণের ভয়। সত্য কথা বলতে এত ভয় কেন? দায়বদ্ধতা আপনাদের সবার, আমাদের সবার। ধন্যবাদ। স্যার, আমি আরেকটা প্রশ্ন করছি যে তাহলে এটা যদি গণহত্যাই হয়ে থাকে, আমরা জানি যে গণহত্যার বিচার বহির্বিশ্বে অনেক জায়গাতে হয়। সো এই জায়গা থেকে বাংলাদেশের এই গণহত্যার মামলাটা বহির্বিশ্বের কোনো আদালতে হতে পারে কিনা, যদি পারে তাহলে তার প্রক্রিয়াটা কি, এবং এই মামলায় যদি দোষী সাব্যস্ত হয় তাহলে তার শাস্তি কি হতে পারে, কত পরিমাণ সময় লাগতে পারে, এবং এই শাস্তিগুলি কোথায় কিভাবে কার্যকর করা হয়ে থাকে, যদি একটু ব্যাখ্যা দিতেন স্যার। ধন্যবাদ। আমি তো লইয়ার নই, ল ছাত্র নই। তবুও আমি এটা বলতে পারি। এনি বিবেকবান মানুষ মনে করে ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিস আছে। তাতে কোনো এক দেশের মাধ্যমে বা ইন্টারন্যাশনাল কোর্ট অফ
ট্রাইব্যুনাল আছে, তাতে মানুষ নালিশ করতে পারে। আমি খুব গর্বের সঙ্গে বাইরে থেকে দেখছি যে ইন্টারিম গভর্নমেন্ট হয়েছে, তারা তাদের চেষ্টা হচ্ছে এবং এগুলো একটু সময় নেবে। মাত্র গত বৃহস্পতিবারে ইউনূস সাহেব রাজি হয়েছেন যে তিনি না হলে অন্য কেউ দাঁড়ালে হয়তো আমরা আরো সংকটের মুখে যেতাম, বলতাম উনি কেন, আমি নয় কিনা। কিন্তু ইউনূস সাহেব দাঁড়িয়ে, বিশ্বের নজর এখন বাংলাদেশের উপরে এবং নিশ্চয়ই যারা এই গণহত্যা করেছেন, আমি বিশ্বাস করি, আমি তখন বলেছিলাম এবং এটা ইট ইজ রেকর্ডেড ইন লন্ডন, আলতাফ আলী শহীদ মিনারে দাঁড়িয়ে আমি বলেছিলাম, আমি ইউনিভার্সিটি মাস্টার, আমি হাউস টিচার, আমি বলছি হাসিনা সরকারের হাতে রক্তে রাঙানো ছাত্রদের রক্ত আছে, তাদেরকে মাফ করা যাবে না, উইল নেভার ফরগিভ। কাজে আমরা যতদিন বিদেশে আছি, আমরা এটা ইন্টারন্যাশনাল কোর্টে যেভাবে হোক আমরা তুলব এবং আমরা মনে করি, আমি একজন ইউনিভার্সিটির শিক্ষক হিসেবে বলছি, আমি বহু দেশে পড়িয়েছি, আমার সৌভাগ্য হয়েছে, আমি বলছি শেখ মুজিব সাহেবকে হত্যা করে যে রক্তাক্ত অধ্যায় আমরা ক্রিয়েট করেছিলাম, এটা আমাদেরকে খুব সাহায্য করেনি। এবার জিনিসটা হয়েছে, পালিয়ে গেছেন, খুব ভালো হয়েছে এবং আমরা প্রমাণ করেছি আমরা প্রতিহিংসার জন্য এটা করিনি। আমাদের জনগণ যে বাংলাদেশের, আমরা ৭১-এ মুক্তিযুদ্ধে গিয়েছিলাম বাংলাদেশের জনগণের মুখে হাসি ফোটাবো বলে, সেই প্রতিশ্রুতিতে আমরা বলছি যে আমাদের দেশে যারা হত্যাকাণ্ড করেছেন তাদেরকে আমরা বিচার করব আইনের আওতায় এনে, যেভাবে যার শাস্তি। এবং আমি বিশ্বাস করি, আমি একজন বিলিভার, আই অলওয়েজ বিলিভ আল্লাহ বেশি দিন টাইরানদের সহ্য করেন না। তবে হ্যাঁ, কাফারা দিতে হয়েছে। শেখ হাসিনার জামানার আগে যারা তখতে ছিলেন তারাও ভুল করেছেন, বিএনপি তার কাফারা দিয়েছে। আমাকে অনেকে জিজ্ঞেস করতেন এই অনাচার কবে বন্ধ হবে, কারণ আপনি বলেছেন আমি ভয়েস ফর জাস্টিস ওয়ার্ল্ড ফোরামের চেয়ারম্যান, আই হ্যাপেন টু চেয়ার অলসো ভয়েস ফর গ্লোবাল বাংলাদেশি। কাজে আমাকে অনেকে প্রশ্ন করতেন, আমি বলতাম যেদিন কাফারা শেষ হয়ে যাবে, ভুলের মাসুল তো কাউকে দিতে হবে, সেই ভুলের মাসুল এই সরকারকে দিতে হবে, বিএনপিকেও দিতে হবে এবং যেদিন হয়ে যাবে, টাইরানকে আল্লাহ সহ্য করেন না। এই আমার বয়স 75 এর উপরে, আমি দেখেছি এই পৃথিবীতেই তাদের বিচার হয়েছে, এখানে হবে। আপনি ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিস বলছেন, আমরা হাউস অফ কমন্সে বারবার পিটিশন দিয়ে, গাজাতে অন্যায় হচ্ছিল, বাচ্চাগুলো মারা গেছে, আমরা তুলেছি। আমাদের যারা বাঙালি এমপি ছিলেন তারা এই সিজ ফায়ারের বিরুদ্ধে অবস্থান নিয়েছিলেন। তাদের মধ্যে টিউলিপ ওয়ান অফ দেম, যে শেখ হাসিনার বোনের মেয়ে, এদেরকেও বিচারের আওতায় আনা হবে। তুমি বিলেতের ডেমোক্রেটিক কান্ট্রিকে রিপ্রেজেন্ট করো, অথচ নিজের দেশে অন্যায় হয়েছে তুমি বলনি। রাদার তোমার কনাইভেন্স উইথ পুটিন অ্যান্ড আরেকটা দেশ আক্রমণ করার যেসব এবং তোমার ভূমিকা, এগুলো আমরা এক্সপোজ করব। সেই সুবাদে বলছি, আপনার প্রশ্নের জবাব দিচ্ছি, আমরা এবার রক্তাক্ত দেখতে চাইনি। বিভিন্ন প্রপাগান্ডা হয়েছে, কিন্তু আমি দেখেছি এই যখন ইন্টারিম গভর্নমেন্ট হয়নি, দেশের চমল বিশৃঙ্খলা, সেই সময় বাচ্চাগুলো ট্রাফিক কন্ট্রোল করছে, বাচ্চাগুলো মন্দির পাহারা দিচ্ছে। আমার ইন্ডিয়াতে প্রচুর ইউনিভার্সিটিতে কলিগরা আছেন, তাদেরকে আমি বলেছি যে দেখো, সরকার নাই কিন্তু আমাদের বাচ্চাগুলো, তাদের ট্রেনিং নাই কিন্তু ট্রাফিক কন্ট্রোল করছে, রাত জেগে পাহারা দিচ্ছে। মুরব্বীরা টেম্পল পাহারা, হাজার হাজার মন্দির আছে বাংলাদেশে, কয়টা মন্দিরে একটা সুনামি হয়ে গেছে, তার একটু যারা পৃথিবীর বিপ্লব গুলো দেখেছেন তারা জানেন কত বড় একটা মহা বিপ্লব হয়ে গেছে বাংলাদেশে, কিন্তু সেই তুলনায় রক্তাক্ত অনেক কম হয়েছে। যারা প্রপাগান্ডা করছেন তাদেরকেও আমাদের মোকাবেলা করতে হবে। আমরা আইনের আওতায় সবাইকে আনবো, শেখ হাসিনাও পার পাবেন না। ইন্ডিয়ার যা কিছু হয়েছে, ইন্ডিয়া উইল বি এক্সপোজ দিস টাইম। ইন্ডিয়া হ্যাজ লস্ট অল ইটস নাইবার্স। বাংলাদেশকে কররাজ্য করতে চেয়েছিল, দিস স্টুডেন্টরা হ্যাজ স্টপ দ্যাট। এবং আমরা ইন্ডিয়া, ভারত, বাংলাদেশের মতো একটা সুন্দর দেশকেও হারাতে যাচ্ছে। এবং ইউনূস সাহেব খুব সুন্দর করে বলছেন, আমাদের সে স্থিতিশীলতা যদি তুমি নষ্ট করতে চাও, আমাদের ১৬ কোটি মানুষ ক্ষমতা আছে, তোমার জন্য স্থিতিশীলতা থাকবে না। দিস ইজ কল মিউচুয়াল রেসপেক্ট। বন্ধুত্ব হয় দুই দেশের জনগণের মধ্যে। আমার প্রচুর ইন্ডিয়ান ফ্রেন্ডস আছে, আমি তাদের বারবার বলেছি, ফ্রেন্ডশিপ শুড বি বিটুইন টু পিপল, নট বিটুইন টু গভর্নমেন্ট, নট বিটুইন মোদি অ্যান্ড হাসিনা।
যার ফলে এখনো আমার জানতে ইচ্ছা করে সেই পররাষ্ট্রমন্ত্রী কোথায়, যিনি বলছেন ইন্ডিয়ার সঙ্গে আমার স্বামী স্ত্রীর সম্পর্কে। একটা পররাষ্ট্রমন্ত্রী অফ এ কান্ট্রি যার জন্য আমরা ৭১-এ এত যুদ্ধ করেছিলাম, তার মুখে এগুলো বানায়। সো ইট স্টার্টেড, পচন মাথা থেকে শুরু হয়েছিল বলেই পিয়ন ৪০০ কোটি টাকা। ৪০০ কোটি টাকা যা তা কথা। সালমান রহমান নাকি যেন দরবেশ। সে ভুলে গিয়েছে হি ওয়াজ মাই স্টুডেন্ট ইন ফিজিক্স ডিপার্টমেন্ট। দাড়িগোঁফের আড়ালে তার সঙ্গে আমার একবার দেখা হয়েছিল। আমি সাংবাদিকরা অবাক হয়ে গেছে। আমি যখন বলছিলাম, দাড়িগোঁফের আড়ালে ওই চোখটা তো আমার চেনা। ইউ আর মাই ফিজিক্স স্টুডেন্ট। তুমি কত বড় ঋণ খেলাপি এবং কিভাবে ধরা পড়েছে। আল্লাহর কল সাংঘাতিক রকম। আমরা যারা বিশ্বাসী, হুইচএভার রিলিজিয়ন উই ফলো, উই মাস্ট বিলিভ দ্যাট গড, ভগবান, আল্লাহ অন্যায় সহ্য করেন না বেশি দিন। দুনিয়াতে খেসারত দিতে হবে, পরকালে যদি বিশ্বাস করি পরকালে দিতে হবে। ইয়েস, ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিস, ইন্টারন্যাশনাল কোর্ট অফ ট্রাইব্যুনাল। সবচেয়ে বড় কথা হচ্ছে দেশের জনগণের সামনে এখন উন্মোচিত হচ্ছে আমাদের বিডিআর, আমাদের চৌকস সেনাবাহিনীর চৌকস অফিসারদের কারা হত্যা করেছিল, কিভাবে হত্যা করেছিল, ইলিয়াস কিভাবে হারিয়ে গেল, গুণ, হত্যা, খুন, সাদা পোশাকে পরে। এই র্যাব যখন করা হয়েছিল তখন বেগম জিয়ার সময়, আই ওয়াজ দি অনলি ওয়ান ইন ইউকে, বলেছিলাম যে দেশে পুলিশ আছে, আর্মি আছে, লাইসেন্স টু কোয়েল 007 ক্রিয়েট করা একদিন ফ্রাঙ্কেনস্টাইন হবে। উই ডিড নট নিড দ্যাট। তখন বলা হয়েছিল ও ডক্টর হাসনাত বোধহয় আওয়ামী লীগ করেন। আর যখন আবরার হত্যার ব্যাপারে সোচ্চার হয়েছি আমরা বিদেশে, তখন বলা হয় ওনারা বোধহয় বিএনপি করেন। উই হ্যাভ টু কাম আউট অফ দিস। বিচার তো জনগণ করবে। এই ছাত্ররা বলবে, ধিকৃত হবে যে যিনি বলছেন পালিয়ে যাবেন না, তিনি পালিয়ে গেছেন ব্যাকডোর দিয়ে। আমরা গৌর গোবিন্দের হিস্ট্রি জানি। দুনিয়াতেই বিচার হয়। আজকে শেখ সাহেবের মূর্তি ভাঙা হচ্ছে, ইউনুস সাহেব খুব সুন্দর উত্তর দিয়েছেন। তার মেয়েকে জিজ্ঞেস করেন। দি ডটার হ্যাজ কিলড হার ফাদার। আর কি বলবো আপনাদের? আমাদের সময় এসছে টু রিথিঙ্ক। সংস্কার আমাদের প্রত্যেক জুডিশিয়ারি থেকে শুরু করে পুলিশ, সিভিল সার্ভেন্ট, ইউনিভার্সিটি, কলেজ, প্রিন্সিপাল, অ্যাডমিনিস্ট্রেটর সবখানে আমাদের নীতিবান মানুষদের আনতে হবে। কই আমাদের ফোর ফাদার্সের সময় 1947-এ আমাদের বাবা-মা লড়কে লেঙ্গে পাকিস্তান করেননি। তারা স্যাক্রিফাইস করেন। তখন বন্দুকগুলির ভয় ছিল না। ৭১-এ আমরা মুক্তিযুদ্ধে গেছিলাম, তখন বন্দুকগুলির ভয় ছিল না। তাহলে কিসের এত ভয়? বাংলাদেশের সিভিল সোসাইটি, বাংলাদেশের সংবাদপত্র, বাংলাদেশের জার্নালিস্ট, বাংলাদেশের মাস্টারগুলো এরকম নতজানু হয়ে গেল। ৫ই অগস্টে দেখেছি কতিপয় মুষ্টিমেয় টিচার ভাইস চ্যান্সেলরের পুলিশের কর্ডন ভেদ করে ওরা যাচ্ছেন ভাইস চ্যান্সেলরের কাছে। আমি বলছিলাম স্বল্প হলেও ইট ওয়াজ আওয়ার ডিক্লারেশন। ২ তারিখ ৩ তারিখ শহীদ মিনারে আমরা বলেছি সেই সব শিক্ষকদের শ্রদ্ধা জানাচ্ছি যারা এইসব ছাত্রদের পাশে দাঁড়িয়েছেন। আমরা বিদেশ থেকে বলছি আমরা তোমাদের পাশে আছি। কোনো রাজনৈতিক দল না আসলেও মানবতার কারণে, মানবিকতার কারণে আমরা তোমাদের পাশে আছি। এগিয়ে যাও। তোমরা আমাদেরকে নতুন তোমরা আমাদের শিখিয়েছো। তোমরা শিখিয়েছো যে বাংলাদেশ ছোট দেশ হলেও পৃথিবীর বুকে একটা বড় দেশ। তোমাদের হাতে আইটি, সেই আইটি বন্ধ করতে চেয়েছিল, মোবাইল বন্ধ করতে চেয়েছিল, সব ব্যর্থ হয়েছে। সো আমি বিলিভ করি একদিন বাংলাদেশে সেই পার্লামেন্টে নতুন নতুন মুখ আসবে, ইয়াংরা আসবে, তারা দিক নির্দেশনা দেবে। বাংলাদেশকে একটা মডেল, বিউটিফুল এবং একটা সম্ভাবনার দেশ করে তুলবে। And it will be a lesson for rest of the world. Thank you. স্যার, আমাদের আরো দুটি তিনটি প্রশ্ন আছে, যদি একটু সংক্ষেপে বলুন। প্রিসাইজ করে বলতেন যে এই বহির্বিশ্বের যে আন্তর্জাতিক আদালতগুলি এদের মানবাধিকার লঙ্ঘন কিংবা আপনার গণহত্যার দায়ে অভিযুক্তদের বিচার কিভাবে এবং শাস্তি কিভাবে কোথায় কার্যকর হয়ে থাকে? এই ব্যাপারে আমাকে বললে আই মাস্ট এডমিট মাই লিমিটেশন। আমার সাবজেক্ট ফিজিক্স, আমি পড়াই। আচ্ছা। ল আমার সাবজেক্ট না। কিন্তু ভয়েস ফর গ্লোবাল বাংলাদেশের আমাদের এক্সিকিউটিভদের মধ্যে বাছাই করা লোক আছেন। আমরা বলি আমরা ভালো মানুষের সন্ধানে আছি। যারা দেশ থেকে কিছু চান না, যারা পেট ভর্তি, কোনো মানুষকে ঠকাবেন না। আমাদের মধ্যে নামকরা ব্যারিস্টাররা আছেন। তারা এই বিষয়ে অলরেডি আমাদের ওয়েবসাইটে লিখেছেন। আমি আপনাদের শ্রোতাদের বলছি,
ভয়েস ফর গ্লোবাল বাংলাদেশ অথবা ভয়েস ফর জাস্টিস www.voiceforjustice.org এ যাবেন। আমাদের ব্যারিস্টারের নাম হলো ব্যারিস্টার নাজরুল খাসরু। উনি কুইন্স কাউন্সিলর, এখন কিংস কাউন্সিলর, নামকরা ব্যারিস্টার। আমাদের মধ্যে আছেন ব্যারিস্টার নজির আহমেদ, ভেরি ফাইন ব্যারিস্টার ইন ইউকে। তারা এইসব ব্যাপারে অলরেডি তাদের বিজ্ঞ মতবাদ রাখছেন কি প্রসেসে কিভাবে গেলে এটা ওয়ার্ল্ডের বিচার তো হবেই, হেগ হোক আর যেখানেই হোক, আমাদের মানুষগুলো বুঝতে পারবে যে আমরা সঠিক পথে আইনের আওতায় এদেরকে তাদের যোগ্য শাস্তি তাদেরকে দেওয়া হবে। এটা আমি বিশ্বাস করি এবং আই এম ওপেনিং মাই লিমিটেশন ইন দ্যাট, কারণ এটা আমার ঠিক হবে না। আমি ল ছাত্র নই। হুম। কিন্তু আমার দেশেও ঢাকা ইউনিভার্সিটি আসিফ নজরুল উনি লর ছাত্র। আজকে আপনাদের ইন্টারিম গভর্নমেন্টের আইন বিষয়ে উনি হাতে দিয়েছেন। তার সঙ্গে ঢাকা ইউনিভার্সিটি ল ডিপার্টমেন্টে আমি অনেককেই চিনি, আমার কলিগ বা আমার ছাত্ররা আছেন। আবার সারা দেশেও আছেন বিশেষজ্ঞ। আপনারা অকুতোভয়ে হয়ে আসবেন। অন্যায়কারীদের বিচার যদি আমরা এক্সাম্পল না করি, তো ভবিষ্যতেও যাতে এই ধরনের স্বৈরাচার সরকার আমাদের উপর জেঁকে বসতে না পারে, তার জন্য এক্সাম্পল ক্রিয়েট করতে হবে। এবং সেই এক্সাম্পল হবে ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড অনুযায়ী। বাট অন্যায়কারীদের অন্যায়ের প্রায়শ্চিত্ত করতে হবে। তাতে তাদের ছেলেমেয়েরাও ভাববে যে আমার বাবা বা মা অন্যায় করেছিলেন, তাদের শাস্তি হয়েছে। দে উইল বি প্রাউড অফ ইট। মারামারি খুনাখুনি করে নয়। স্যার, আমরা দেখেছি বা, তৎকালীন আওয়ামী প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশ ত্যাগ করে উনি এখন পর্যন্ত ভারতে আছেন, এবং আমরা যতটুকু জেনেছি যে উনি বিশ্বের অনেক জায়গাতে যাওয়ার চেষ্টা করেছিলেন, কারণ ভারতের জন্যও একটা অস্বস্তিকর পরিবেশ তৈরি হয়েছে। কারণ ভারতের সাথে বাংলাদেশের যে চুক্তিটা আছে, বন্দি বিনিময় চুক্তি, এটার অধীনে একটি জটিল পরিস্থিতির সম্মুখীন ভারত হতে পারে। এটার কারণেই তারা অনেক সময় চেয়েছে যে ওনাকে অন্য কোথাও পাঠিয়ে দিতে, কিংবা উনি নিজস্ব উদ্যোগেও চেষ্টা করেছিলেন, কিন্তু যে দেশগুলির নাম আমরা শুনতে পেয়েছি তারা ওনাকে আশ্রয় দিতে রাজি হননি। এটার পিছনে স্পেসিফিক কি কারণগুলি স্যার যদি একটু বলতেন? আমি পরিষ্কার করে এটা এই ব্যাপারে আমি বলতে পারবো আপনাকে। ৫ তারিখে যখন ভোরের খবর আসলো যে ইনি পালিয়েছেন, তখনই আমাদের বিলেতের বাইরে যে সেকেন্ড ক্যাপিটাল লন্ডনের বুকে যে শহীদ মিনার আছে আলতাফ আলী পার্কে, সেখানে হাজার হাজার মানুষ সমবেত হওয়া শুরু করলো। বাই 10 o'clock ইট কুড বি মোর দেন 30,000, আরো লোক আসছে। ওই সময় আমাকে শহীদ মিনার থেকে বলা হলো যে স্যার আপনি একটু আসেন। আমার 6 তারিখ পরের দিনই ফ্লাইট টু টরন্টো। আমার এখানে ভয়েস ফর গ্লোবাল বাংলাদেশে আমাদের অ্যানুয়াল মিটিং হয় এক্সিকিউটিভদের রেসিডেন্সিয়াল। কাজে আমাকে প্লেন ধরতে হবে। তবুও আমি ওখানে যেয়ে 11টার মধ্যে পৌঁছে দেখি জনসমুদ্র। জনগণ তাদের 17 বছরের ক্ষোভ, তারা পারলে একটা গাছ ভাঙে, কাউকে পেলে মারতে চায়। মানুষের এটা স্বাভাবিক। আমরা হিউম্যান বিইং। এতদিনের অত্যাচার, অনাচার, কথা বলতে না পারা, সেই মানুষকে কন্ট্রোল করা। আমি তো আর পাবলিক লিডার না, বাট আই ওয়াজ দেয়ার। আমি দেখেছি তখন খবর এসছে যে উনি ভারতও নাম, ১ম খবর এসছে ভারত নামতে দিচ্ছে না। অমুকখানে যাচ্ছেন, তমুকখানে যাচ্ছেন দিল্লিতে। দেন ওয়ান অফ দি লর্ড নিউবি, আ লিবডেমের লর্ড, উনি আমার বন্ধু মানুষ। উনি আমাকে বলছেন, "হাসনাত, the the prime minister is coming our way", মানে ইউকের দিকে উনি যাচ্ছেন। আচ্ছা। তখন দুপুর আলতাফ আলী পার্কে বিলেতের সময় ১১টার দিকে। I said to him, and আমার বন্ধু আরেকজন লেবার পার্টির আ ফিনান্স মিনিস্টার ছিলেন, স্টিভেন টিমস। তো এরা অতিরিক্তভাবে ইনফ্লুয়েন্সড, বিশেষ করে স্টিভেন টিমস জাতীয় এমপিরা বাই রুশনারা আলী অ্যান্ড টিউলিপ। কারণ ওরা বললেন বাংলাদেশ তো বেশ ভালোই চলছে। শেখ সাহেবের মেয়ে যার বাবা মাকে মেরে ফেলছিল তিনি চালাচ্ছেন, লিডার অফ দি অপোজিশন মহিলা, স্পিকার মহিলা, উন্নয়ন হচ্ছে। কাজেই খুব ভালোভাবে ওরা, আমরা এমন নয় যে আমরা হাউস অফ কমন্স এইসব বিষয়ে আলাপ করিনি, বারবার করেছি। কিন্তু পরের দিন তো ওদের কফি খেতে যেয়ে টিউলিপ বলছে, ওদেরকে ইনফ্লুয়েন্স করাই সোজা ছিল। আমাদের মিটিং হাউস অফ কমন্সে বানরের তৈলাক্ত বাসে ওঠার মতো। ১০ হাত উঠলেন, পরের দিন ৭ হাত পড়ে গেলেন। কারণ এরা এমপি যেগুলা বাংলাদেশের নামে এমপি হয়েছে,
তারা বাংলাদেশের ডেমোক্রেসি কথা বলেনি, তারা হাসিনা সরকারের পারপাস সার্ভ করেছে। তার মধ্যে একজন হলো তার বোনের মেয়ে। তো সেই পর্যায়ে স্টিভেন টিমসার বলছে যে নাও শি ইজ সিকিং টু কাম টু হিয়ার। আমি তাকে পরিষ্কার ওখান থেকে আমার মোবাইল থেকে আমার আশেপাশে যেসব নেতারা ছিলেন তারা সাক্ষী, বলেছি যে দেখে যাও হেলিকপ্টারে যে আলতাবালি পার্কে বাই আফটারনুন উইল বি মোর দেন 50,000 to 100,000 পিপল যারা প্রতিবাদ করছে, হাসিনার পালিয়ে যাওয়া রিজয়েস করছে। এরা 20-30,000 হিথ্রোর দিকে যাবে, 20-30,000 যাবে গেটউইকে, 20-30,000 দৌড়বে স্ট্যান্ড স্ট্রিটে। তোমাদের এমনি প্রবলেম হচ্ছে আমাদের 4 জুলাই পরে কেয়ার স্টেমার প্রাইম মিনিস্টার হওয়ার পরে বর্ণবাদীরা মাথা চাড়া দিয়েছে, রাস্তায় রাস্তায় গোলমাল হচ্ছে, তোমাদের এডিশনাল প্রবলেম হবে ইফ ইউ অ্যালাউ দিস। এবং বাংলাদেশের বাইরে প্রতিবাদ যদি হাসিনার সরকারের বিরুদ্ধে কখনো হয়ে থাকে, ইট ইজ অলওয়েজ ফ্রম লন্ডন। উনি যখনই লন্ডনে আসছেন, হোটেল হিলটনের সামনে আস্তানা করেছেন, যতদিন থেকেছেন তার উল্টা দিকে 40 ফিট দূর থেকে অজস্র মানুষ, 500 থেকে 1000 মানুষ, এবং অনেকে ডিম ইট পার্টিকেল ছিল। হাসিনা লন্ডনকেই ভয় পেতেন। পরে এমন অবস্থা হয়েছে, আপনার শ্রোতাদের জানার জন্য বলছি, আমি একজন একাডেমিক, উই ওয়াচ, আমরা দেখেছি উইথ স্যাডনেস, গ্রেট স্যাডনেস, যে একটা দেশের প্রাইম মিনিস্টার এসছে, ডিম ইট পাটকেল খাচ্ছে ঢোকার সময় বেরোবার সময়। পরে হোটেল হিলটন, ইট ইজ অন রেকর্ড, বলছে হাসিনাকে যে আপনি দ্বিতীয়বার এসে আমাদের এখানে উঠবেন না, আমাদের কাস্টমারদের অসুবিধা হয়। তখন উনি তাজ নামক একটা হোটেলে, বোধহয় ইন্ডিয়ান পরিচয়, ওখানে উঠতেন, ওখানেও ব্যাকডোর দিয়ে যেতেন। কাজেই বিলেতকে ভয় পেতেন। সেই বিলেতে যখন বলা হলো যে উনি এখানে অ্যাসাইলাম চাইতে পারেন, তখন আমরা বিলেতের আমাদের বন্ধু বান্ধব এমপিদের সচেতন করে দিলাম যে এটা লোক এখন এয়ারপোর্টে যাবে, ওখানে গোলমাল হবে, তোমরা এটা যদি না চাও তাহলে স্টপ ইট। এবং ওই সময় খবর আসছে না, বিলেত দেবে না তাৎক্ষণিকভাবে। আমি তাৎক্ষণিক বলছি, 5 তারিখের কথা বলছি, এখন তো আরো গড়িয়েছে, আপনারা আরো ভালো জানেন, আপনারা সাংবাদিকতা করেন। কিন্তু আমি ওই দিনে একেবারে মিনিট বাই মিনিট খবর দিচ্ছি। তখন বলা হয়েছে এই লর্ড নিউবি, আমি নাম বলে বলছি, ইট ইজ অন রেকর্ড, আমাকে বলছেন প্রবাবলি শি উইল ট্রাই টু গো টু ইটালি। এখন কেন বা ইউকে সরকার বুঝছে। এবং লর দিকেও আমি বলবো, আমি কিছু লর তো জানি, আমি আপনার আগের প্রশ্নের জবাব এখন আমার মনে পড়ছে, ইটালি যাবেন। ওখানে যদি না ঢুকতে চায়, কথা হয়েছে বালড্রেসিতে যাবেন, কারণ ওর সঙ্গে বাংলাদেশের ওই এক্সচেঞ্জ ট্রিটি যেটার কথা বললেন নাই, ওখানে হয়তো সেফ হ্যাভেন হবে। এনিওয়ে, ওগুলো আপনার শুনছেন, কাজেই 50-60 হাজার জনগণের রোষ আমি ঠেকেছি, আমি কোনো পাবলিক লিডার না। আমি বলছি আপনারা যাবেন না এখানে, হাই কমিশনারের যে ভাঙচুর করবেন না, ওগুলো হয়ে যাবে। হাই কমিশন আনুগত্য স্বীকার করবে, তারা যে ভুল করেছে সেটাকে স্বীকার করবে, ওগুলো অতি ক্ষুদ্র জিনিস, এগুলো সবাই করে। আপনারা যে হাই কমিশন ভাঙবেন, এগুলো দরকার নেই, ইট উইল ফলো। আমাদের মুখ্য মেইন জিনিস হচ্ছে বাংলাদেশে এখন কারা দায়িত্ব নেবেন। তো বিকেল হয়ে গেছিল, এই জনসমুদ্রকে আমরা আটকে রেখেছিলাম এবং তাদেরকে এখানে কাউকে মারপিট করতে দেওয়া হয়নি, কিন্তু জনরোষ ছিল এবং ওই রোষ টের পেয়ে ব্রিটিশ সরকার তখন না করেছে, এখনো করবে না। কারণ আমাদের বিজ্ঞ ব্যারিস্টার যাদের নাম আমি বলেছি আরো আছেন, তারা বলছেন ইমিগ্রেশনের অ্যাসাইলাম সিকিং এর কতগুলো রুল আছে। আপনি যখন পালিয়ে যাবেন, তখন যে দেশে গেলেন ওইটা যদি ইন্টারন্যাশনাল লতে বলে ওইটা একটা সেফ কান্ট্রি, ডেমোক্রেটিক কান্ট্রি, তাহলে ওখানে যখন ঢুকছেন ওখানেই দিবে। ওখানে বসে 5-7 দিন পরে বলবেন আমার ইচ্ছা মতো আমি ইউকে আসবো। ইউকে হ্যাজ নো প্রেসিডেন্ট, ইউকে হ্যাজ লট অফ প্রেসিডেন্টস। ইরানে বিপ্লব হয়েছে, আফগানিস্তানে গোলমাল হয়েছে, সোমালিতে হয়েছে, যেখানেই গোলমাল হয়েছে তারা আশ্রয় দিয়েছে। এই কান্ট্রিটা ছোট হলে অত্যন্ত বিচক্ষণ, এই ইরানের দলকেও এই দলকেও জায়গা দেয়, ওই দলকেও জায়গা দেয়। কাজেই এখানে যদি হাসিনা প্রথমে এসে ঢুকতে চেষ্টা করতেন হয়তো পেয়ে যেতেন, বাট শি ইজ অলরেডি ইন এ কান্ট্রি হুইচ ইজ রিকগনাইজড এজ এ সেফ হ্যাভেন। তাহলে ওখানে থাকবেন, বিলেতে পাওয়ার কোনো চান্স নেই। বিলেত হ্যাজ নো রেকর্ড, আমাদের আইনজ্ঞরা এটা করবেই। আচ্ছা, এইগুলো একটা লর দিক থেকে যেটা আমাদের বিশেষজ্ঞরা বলছেন, যেটা কোনো চান্স নেই বিলেতে, এই ধরনের কোনো নাই যে একটা সেফ কান্ট্রিতে আপনি থেকে তারপর বলবেন ও থুক্কু আমার ভুল হয়ে গেছে আমি অমুক দেশে যাব, এটা হবে না। আমেরিকা যে কি করেছে, ওনাদের
এদের বৈভব সবকিছু ওরা টাকা জমা রেখেছেন কোথায়? এই আমি এখন আপনাকে টরন্টো থেকে কথা বলছি। এই টরন্টোতে বেগমপাড়া করে বা আমেরিকাতে ওদেরকে বলেন না যে চায়না তোমাদেরকে থাকতে দিবে, সব যাও। এই যে ৬০০ জন মন্ত্রী-টন্ত্রী পালিয়েছে, ওরা কেউ চায়নায় থাকতে চায় না, চায় আমেরিকাতে। আমেরিকাতে বহু লোক আছেন, এরা আমেরিকাতে এসে কেউ শান্তিতে থাকবে না, আমেরিকা অলরেডি। কাজেই এই টাকা পয়সা লুটপাট করে কোনো লাভ হয়েছে? হুম। আর হলো ইউএইর কথা বলছেন। সেই প্রসঙ্গে আমি আরো অনেক কথা বলতে পারবো। আমাদের ইউএই যারা সময় আজকে খুব ডেমনস্ট্রেট সংক্ষিপ্ত করেছিল। স্যার, যদি একটু সংক্ষেপে শেষ করেন, টাইম জি, শেষ প্রায়। বলেন। আমি এই বিষয়ে তো আপনার উত্তর দিয়ে দিলাম। হ্যাঁ, আরেকটা যদি খুবই সংক্ষেপে বলেন যে বাংলাদেশে শক্তিশালী একটি মানবাধিকারী অবস্থান ক্রিয়েট করার জন্য কি হতে পারে, আপনার অ্যাডভাইসটা কি লাস্ট? আমি তো ১ম দিকেই বলছি আমাদের বড় আশা বাংলাদেশে বহু ভালো লোক এখনো আছেন। শিক্ষক আছেন, সাংবাদিক আছেন। এদেরকে একদম সন্ত্রস্ত অত ভয় পাওয়ার কোনো কারণ নেই। কাজেই মানবাধিকার লঙ্ঘিত হচ্ছে বেসিক হিউম্যান রাইটস বলতে কি বুঝি? আমার রাইট টু কথা বলার অধিকার, আমার রাইট টু ভোট সবকিছু ছিনিয়ে নিয়েছেন আপনারা। আমার রাইট টু হাউজিং, বাসস্থান, আমার রাইট টু এডুকেশন। আমার ঢাকা ইউনিভার্সিটিকে এখন কোনোদিন তো আমরা রেজাল্ট আমিও ভালো করেছি। আমি জানতাম আমি ভালো করলে আমি ঢাকা ইউনিভার্সিটিতে চাকরি পাবো। ফিজিক্সে ফার্স্ট ক্লাস, ফার্স্ট, সেকেন্ড হলে, ইকোনমিক্সে হলে এগুলো আপনারা হরণ করে নিয়েছেন, দলীয়করণ করেছেন। কাজেই এগুলোকে ঠিক করতে হবে। আপনার শেষ প্রশ্নটা যদি এরকম হয় যে মানবাধিকার সংস্থা জোরদার করতে হলে কি করতে হবে? নামেই তো পরিচয় যে মাই রাইটস টু কথা বলা, মাই রাইটস টু ভোটাধিকার। আমি যাকে পছন্দ করি, যাকে বা আমার ভাল লাগে তাকে দেব। এবং আমার রাইটস টু হাউজিং, আমার রাইটস টু বেসিক এডুকেশন, আমার রাইটস টু হেলথ। বাংলাদেশে কোনো হেলথ স্বাস্থ্যনীতি আছে? 10% লোকরা আগে আমাদের সময় খুব সংক্ষেপে বলতে বলছেন, বলা যায় না না জানি, সংক্ষেপে। আমার আগে অসুখ হলে সময় শেষ কে আরেকটু। কে কার অসুখ হয়েছে? ওসমানী মেডিকেল কলেজে গেছেন, চিটাগাং মেডিকেল, ঢাকা মেডিকেল। এখন ওই মুদির দোকানের লোকও যে এফোর্ড করতে হবে সে বলে অমুক ক্লিনিকে আছেন। কি একটা স্বাস্থ্যনীতি! আমার মেডিকেল কলেজগুলোতে খালি ফকির ফোকরারা থাকবে? আপনাদের স্বাস্থ্যনীতিতে, শিক্ষানীতিতে বাচ্চাদের করোনার সময় কোনো স্কুল খোলা হবে না। কারণ ওরা তো ড্রাইভার হবে। আপনার বাচ্চা 10% ওরা ইন্টারনেটে এ লেভেল দিবে, তারপরে সোজা হেলিকপ্টারে বিলেত আমেরিকাতে পড়বে। শিক্ষানীতি হ্যাজ বিন ডিস্ট্রয়েড। জি স্যার। স্বাস্থ্যনীতি বলতে কিছু নাই। গৃহসংস্থান বলতে কিচ্ছু নাই। খালি 10% লোক রাজত্ব করবেন, এটা চলবে না। জি স্যার। অধিকার মানে মানব অধিকার। বেসিক হিউম্যান রাইটস টু এডুকেশন, টু হেলথ, টু হাউজিং, টু বাংলাদেশটা সবচেয়ে ঢাকা সবচেয়ে পলিউটেড শহর। এত সুন্দর শহর আমাদের সময় ঢাকা শহর ছিল। সবকিছু ঢাকাতে হতে হবে। হোয়াট অ্যাবাউট কুমিল্লা? হোয়াট অ্যাবাউট যশোর? ইউ হ্যাভ এ গ্রেট ডিউটি। মানবাধিকার বলতে খালি বোঝা যায় না যে আমাকে চুরি করার দায়ে ধরছে তার বিচার করা। মানবাধিকার মানে বেসিক রাইটস টু এডুকেশন, হেলথ, হাউজিং সবকিছু। ইকুয়ালিটি, ইকুয়ালিটি বলতে মহিলা, পুরুষ সবার সমান অধিকার, সব ধর্মের সমান অধিকার। সবগুলা আমরা যেগুলা গত ১৭ বছর হারিয়ে ফেলছিলাম, সেগুলা পুনরুদ্ধার করতে হবে। অসংখ্য ধন্যবাদ স্যার। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আপনারা এতক্ষণ আমাদের সঙ্গে থেকেছেন। আপনারা বিজ্ঞ আলোচকের আলোচনা শুনলেন। এ থেকে বাংলাদেশে একটি সুন্দর সমাজ প্রতিষ্ঠা করার জন্য, মানব অধিকার প্রতিষ্ঠা করার জন্য আপনাদের আমাদের প্রত্যেকের যে দায়িত্ব রয়েছে, আমরা স্ব ক্ষেত্রে সেই দায়িত্ব পালন করব। বাংলাদেশে একটি শক্তিশালী মানবাধিকার সংগঠন গড়ে উঠবে এবং বাংলাদেশের মানুষ যাতে সুখে, শান্তিতে, সমৃদ্ধিতে বসবাস করতে পারে, মাথা উঁচু করে, এই